নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি প্রতিভা বসুর লেখা গল্প ভালোবাসার জন্ম। তাহলে শুনতে থাকো গল্প ভালোবাসার জন্ম। প্রথমে আমরা এই ছবিটি দেখতে পেলাম। একটি যুবতী মেয়ে, পরনে টিয়া রঙের সস্তা শাড়ি, গায়ে আঁটো ছিটের ব্লাউজ, হাত ভর্তি কাচের লাল সবুজ চুড়ি, বাঁ হাতে চুড়ির পেছনে সাধব্যের চিহ্নস্বরূপ সরু মোটা 4-5টা লোহা। একটা বাপের বাড়ির, একটা শ্বশুর বাড়ির, একটা মানতের, একটা কালী বাড়ির, একটা তারকেশ্বরের। উপর হাতে সুতোয় বাঁধা বড় ছোট 3টি মাদুলি, গলায় চিকচিকে সোনার হার। গায়ের রং মাজা মাজা, নরম কোমল শ্যামল। মুখশ্রী বেশ সুন্দর, বিশেষত চোখ বড় কালো গভীর। মাথার চুল ঈষৎ কটা, কিন্তু ডৌল সুন্দর। সিঁথির দুপাশে ঢেউ আছে। এই মুহূর্তে সেই চুল পিঠে ছড়ানো, ঘন এবং লম্বা, একটু একটু ভেজা। বোঝা যাচ্ছে স্নান করেছে খানিক আগে, কেননা কপালে সিঁদুরও তাজা টকটকে। সাধব্যের চিহ্ন সেখানেও প্রকট। কপালের ফোঁটাটা যেমন বড়, সরু সিঁথিটাও তেমনি দগদগে লাল। মেয়েটি তার অপরিসর শোবার ঘরের অপরিসর জানলার ধারে একটি টুলের উপর বসে নিবিষ্টভাবে বই পড়ছিল। ঘরটা জিনিসপত্রে ঠাসাঠাসি, দেয়ালগুলো ছবিতে ছবিতে আকীর্ণ। গান্ধী, রামকৃষ্ণ, বিবেকানন্দ, পাকা মুখের বালগোপাল, লেকের ধারে যুবক যুবতী, গোলাপ ফুল, আকাশচারী বলাকা, ধান বোঝাই নৌকা, কত যে ভিন্ন ভিন্ন জাতের ভিন্ন ভিন্ন ধরনের ছবি তার কোনো হিসেব নেই। বেশিরভাগই ক্যালেন্ডারের কৃপায় আহিত। কিছু ছবি পেরেকে ঝুলছে, কিছু কিছু ময়দার আটা দিয়ে চেপটে লাগিয়ে দেয়া। এক কোণে এপাশ ওপাশ জুড়ে মস্ত একটা শক্তপোক্ত তক্তপোষে যুগল বিছানা উল্টোনো, বালিশে চাদরে তোষকে পাশ বালিশে পর্বত প্রমাণ। ঘরটা ছোট বলে আরও প্রশস্ত দেখায়। তক্তপোষ যেখানে শেষ হয়েছে সেখানেই একটা ছোট জানালা, ঘন ঘন মোটা শিক দেয়া। সেই জানালার তলাতেই টুলের ওপর বসে বই পড়ছে মেয়েটি। মেয়েটির নাম পুষ্প। এখন বেলা 1:30। দোকান বন্ধ করে পুষ্পর স্বামী এখন ঘরে ফিরছে। দোকান মানে মুদি দোকান, বেশ চলতি দোকান। মুদির সওদাও থাকে, মনোহারিও থাকে। বর্তমানে মনোহারি বিভাগটাই গমগমে। ব্রজেশ বলে, আজকাল মেয়েগুলিন খুব উইজিয়েছে। সপাং আইসবে, বইসবে, বলবে দিন দিন তাড়াতাড়ি দিন, মাথার কাঁটা দিন, ফিতে দিন, পাউডার দিন, সোনো দিন। ঝনাত করে টাকা ফেলবে, ঠমক মেরে চলে যাবে। 2 দিন, মাত্র 2 দিন। আবার এসে বলবে কাঁটা দিন, ফিতে দিন, হ্যানা দিন, ত্যানা দিন। আমি মনে মনে বলি, মা লক্ষ্মীরা বাপের পয়সা দেখছি বড়ই সস্তা, নিবে আর হারাবে, হারাবে আর কিনবে। যা চলে, আমার তাতে কি, আমার লাভই। হারাও হারাও, যত খুশি হারাও, যত খুশি ছেঁড়ো ফাঁড়ো, আমার আর কি, আমার বউ ঠিক থাকলেই হবে। পুষ্পর তুলনায় পুষ্পর স্বামীর বয়স অনেকটা বেশি। রং কালো এবং মোটা, বুকে জঙ্গলের মতো লোম, হাতে পায়েও খুব লোম। অনেক সময় বন মানুষের মতো দেখায়। মাথার চুল শক্ত এবং ঘন, ভুরু 1 আঙুল চওড়া, প্রায় চোখের পাতায় ঢুকে পড়েছে। চোখ গরম চার মতো লাল। বিদ্যা না থাক,
বুদ্ধি আছে, পরিশ্রমী খুব। দেশ পাকিস্তানের গর্ভে চলে যাবার পরে সর্বশান্ত হয়ে এসেও ভেঙে পড়েনি। কলকাতার উপকণ্ঠে রাস্তার ধারে জবরদখল জমিতে ছাউনি তুলে শুরু করেছিল। এখন সেখানে পাকা ঘর, বড় দোকান। বাড়ি আর দোকান দেয়ালের এপিঠ ওপিঠ। দোকানের নাম মাতৃভাণ্ডার। ব্রজেশ খুব মাতৃভক্ত সন্তান। দোকান ফেঁপে ওঠার পর থেকে নিয়মিত মায়ের পদদক খায় সকালে উঠে। যদিও মায়ের দীর্ঘজীবন তার পক্ষে প্রায় দৈনন্দিন যন্ত্রণা, খেতে পড়তে দিতে বুক বিদীর্ণ হয়ে যায়, তবু চরণামৃত খাবার বেলায় মা, মাগো, আমায় আশীর্বাদ করো যেন লক্ষ্যপতি হই বলে গদগদভাবে সাষ্টাঙ্গে প্রণাম করে। তার ধারণা হয়েছে মায়ের নামে দোকান বলেই আজ এমন চলছে। সেই ব্রজেশ ঘরমাক্ত শরীরে ঘরে ঢুকেই তিরিক্ষি হয়ে উঠল। আবার আবার তুমি ওই সব নাটক নভেল পড়তে শুরু করেছ? গেঞ্জিটা খুলে ছুঁড়ে দিল আলনায়। হাজারবার বারণ করলেও দেখছি কর্ণে পীর বেশ করছে না। কানের ফুটোটা কি ছোট? লোহা গরম কইরে কি সেটা বড় করতে হবে? পুষ্প ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো, অপ্রস্তুতভাবে হাসল, নরম করে বলল, পড়ছিলাম না, দেখছিলাম। দেখছিলে? কি দেখছিলে? কোনখানে পরপুরুষের সঙ্গে পীড়িত আছে সেই সব দেখছিলে? নাটক নভেলে ওই সব ছেনালি ছাড়া আর কিছু থাকে নাকি? যত সব। বই রেখে পুষ্প ধীরে ধীরে বেরিয়ে এলো ঘর থেকে। ঘরের বাইরে বারান্দা, নিচে উঠোন, উঠোনে নলকূপ। কাপড় চোপড়, তেলের শিশি, সাবান ইত্যাদি যথাস্থানে গুছিয়ে দিয়ে নলকূপ টিপে টিপে বড় টিনে জল ভরতে লাগল। ততক্ষণে ব্রজেশ ধুতি ছেড়ে গামছা পরে বেরিয়ে এসেছে। গামছাটা ছোট, গামছায় তার লজ্জা ঢাকেনি, কিন্তু তার জন্য সে ব্যস্ত ছিল না। লজ্জার কার কাছে? বউ তো বউই, আর মা তো সেই বেলা 11টায় ভাত খেয়ে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই। জাবর কাটা আর ঘুমানো, এছাড়া আর কাজই বা কী বুড়ো গরুর? রাগে ব্রজেশের গা পিত্তি জ্বলে। সে এসে কলতলায় দাঁড়ালো। আঙুল দিয়ে দাঁত মাজছে সে। পোড়া তামাক গুঁড়ো করে রাখে পুষ্প, তাই দিয়ে সে এই সময় দাঁত মেজে নেয়। খুব ভালো করে মাজে, আর পিচ পিচ থুতু ফেলে এখানে ওখানে। লাল চোখ গরম করে বলল, জলচৌকিরা এনে দাও। পুষ্প তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নিয়ে এসে বারান্দায় পেতে দিল। দাঁতে দাঁত ঘষল ব্রজেশ। এখানে দিচ্ছ কেন? এখানে বসে আমার কোন শ্রাদ্ধ হবে? কলতলায় দাও, গা ঘষব। ও জলচৌকি উঠিয়ে কলতলায় নিল, তারপর দাঁড়িয়ে রইল আদেশের অপেক্ষায়। পুষ্প জানে এরপর তাকে কি করতে হবে। ব্রজেশ ধীরে আস্তে দাঁত মেজে ঘটির জল দিয়ে কুলকুচি করে মুখ ধুতে লাগল। করমচা চোখে তাকাতে লাগলো রৌদ্রে দাঁড়িয়ে থাকা স্ত্রীর দিকে। পুষ্প ঘামছে। জ্যৈষ্ঠ মাসের তীব্র রোদে লাল হয়ে গেছে মুখ, চোখের কোলে ক্লান্তি। বেশ তৃপ্তি অনুভব করল সেই কষ্ট দেখে। নিজেকে রাজা মহারাজা মনে হলো। তারপর সেই রাজা মহারাজার চালেই নেমে এলো উঠোনে, কলতলায়, বসল জলচৌকিতে। ছোট গামছাটা আলগা দিল কোমর থেকে। লজ্জার আর কিছু রইল না, শুধু সামান্যটুকুতে একটু আবরণ থাকলো কি থাকলো না। পুষ্পর সংকোচ হচ্ছিল। চারদিকে তাকিয়ে অস্ফুটে বলল, ওদের দোতলা থেকে দেখা যাচ্ছে সব। দেখুক। ব্রজেশ হুমকি দিয়ে উঠল। বড় লোকের পিণ্ডিরা যদি দোতলায় বসে দেখতে চায় তো দেখুক না, শালা হাঙরের জাত সব। তোমার ওই বইয়ে পড়া মিনমিনে পিনপিনে পুরুষ না আমি? কারা না সব আছে ওইখানে, সব বেটাবেটিকে দাঁড়িয়ে দেখতে বলো না বারান্দায়, জানুক পুরুষ কাকে বলে। নাও নাও, ভালো করে ঘষে দাও পিঠটা।
পুষ্প ঘষে দিতে লাগলো। সপ্তাহে একদিন ভালো করে সাবান দিয়ে স্নান করে ব্রজেশ। পুষ্পকে এভাবেই ঘষে দিতে হয়। ব্রজেশ নির্দেশ দিল, হ্যাঁ হ্যাঁ, ওইখানটা একটু ভালো করে রে, হ্যাঁ, আরও নিচে, আরও নিচে, আরে কোমরটা ছাড়িয়ে নিচে নেইবে এসো। ব্রজেশ চৌকি থেকে ঈষৎ উঁচু হয়ে উবু হলো, যাতে পুষ্প আরও নিচের অংশে ভালো করে ঘষতে পারে। পুষ্প ঢোক গিলল। শালির হাত চলছে দেখো না, স্বামী না যেন পরপুরুষ, আলগা আলগা, শুতেও আলগা, ধুতেও আলগা। নে আয়, সামনের দিকে আয় এবার। পুষ্প সামনের দিকে এলো। ধুন্দুলের খোসায় নতুন করে সাবান লাগিয়ে পায়ের পাতা পরিষ্কার করতে শুরু করলো। পিছনে যেমন ঘাড় থেকে নেমে নেমে একেবারে বিশ্রী জায়গায় এসে শেষ হয়েছিল, জানে এখনও ঠিক একইভাবে নিচ থেকে উপরে উঠে উঠে এমন জায়গায় এসে শেষ হবে যা পুষ্পর পক্ষে মর্মান্তিক অশ্লীলতা ছাড়া আর কিছুই মনে হবে না। কিন্তু ব্রজেশ এই রকমই। তার রুচি বলে কিছু নেই, ভদ্রতা বলেও কিছু নেই, অথচ সে সূচিবায়ুগ্রস্তের মতো চারিদিকেই কেবল ছেনালি দেখছে, অনাচার দেখছে, অসতীত্ব দেখছে। তার ভাষায় ছেলেমেয়েরা সবাই এক একজন মূর্তিমান গণিকা। সেই জন্যই সে বউকে খুব সাবধানে রাখে। হাতে নাটক নভেল দেখলে বন্য বরাহের মতো দাঁতালো হয়ে ঝাঁপিয়ে পড়ে, আর নিজে কোথা থেকে সব ন্যাংটো মেয়েদের ছবিওয়ালা বই এনে লুব্ধ চোখে তাকিয়ে থাকে। বলে, এগুলো তোমাদের বদমাইশ লেখকগুলোর মতো এইনে বিনে কাঁদুনি নয়, প্রেম প্রেম খেলা নয়, মেয়ে ছেলেদের নষ্ট কইরবার ফন্দি নয়, এই হচ্ছে সত্যিকারের বিজ্ঞান। বিজ্ঞান কাকে বলে জানো? এই সব শিখবে তবে তো খুশি হবে স্বামী। মেয়ে ছেলের ধর্ম কি? স্বামীকে খুশি করা। সতীত্ব কি? স্বামীকে ইষ্ট দেবতা জ্ঞান করা। সেবা কি? পতি সেবা। জানো না, পতি পরম গুরু। আগে তবু স্ত্রীর জন্য কিছুটা মায়া মমতা ছিল ব্রজেশের, এখন তা নেই। এখন পুষ্পর উপর সে ক্রুদ্ধ, বিরক্ত। এখন পুষ্পর সুন্দর যুবতী শরীরটা সে নিষ্ঠুরের মতো ব্যবহার করে। পুষ্পর নিরুপায় নিঃশব্দ ধৈর্যের উপর যথেচ্ছ আক্রমণ চালায়। পুষ্পকে যখন বিয়ে করেছিল, পুষ্পর বয়স ছিল প্রায় 14, এখন 20, আর তার নিজের বয়স 35। এই 6 বছরে কোনো সন্তান হলো না তাদের। মা বলেছে আর হবেও না। পুষ্প বাঁজা মেয়ে মানুষ। বাঁজা যে, সে বিষয়ে এক বিন্দুও সন্দেহ নেই ব্রজেশের। নইলে তার মতো এমন একটা শক্তিশালী পুরুষ, যার স্বামী, তার তো ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারীর মতো শতপুত্রের জননী হওয়া উচিত ছিল। শতপুত্র অবশ্যই সে চায় না, তা বলে 2-4টেও হবে না, সে কি কথা। তবে সে কাদের উপর কর্তৃত্ব করবে? কারা তার কথায় উঠবে, বসবে, খাবে, শোবে? দোকানই বা চালাবে কার সাহায্যে? সন্তান বড় উপকারী জিনিস। সংসারের সর্বময় কর্তা হতে গেলে একমাত্র স্ত্রীর উপর নির্ভর করলেই চলে না। প্রভুত্বের জন্য পুরুষের আরও উপাদান চাই। ব্রজেশের জীবনে কোথায় সেসব? কেনই বা নেই? এই স্ত্রীলোকটার জন্য নেই। একটা নিষ্ফলা গাছ, একটা ডিমনি। যে স্ত্রীর বাচ্চা হয় না, সে স্ত্রী আবার স্ত্রী নাকি? তাকে স্ত্রীলোকই বলে। তবে কেনই বা ভালোভাবে সেবা নেবে না? নিশ্চয়ই নেবে, ইচ্ছে হলে সারা দিন নেবে। হ্যাঁ, ভালো করে ঘষো। এইখানটায়। কে আছে? কে দেখছে? কেউ না। এই নিস্তব্ধ দুপুরে কেউ কোনোখানে নেই। সবাই খেয়ে দিয়ে যে যার কাজে গেছে, নয়তো ঘুমিয়েছে। লজ্জা কি? ভয় কি? এ শরীর তো তোমার স্বামীর, মন্ত্র পড়ে বিয়ে করা স্বামীর। সুন্দর নরম হাত তোমার। এবার খোসাটা ফেলে দাও। সাবান দিয়ে পিঠে বুকে হাত বুলিয়ে দাও আস্তে আস্তে।
আরামে চোখ বুজে খুশি হয়ে প্রায় দেবতার মতো বর দিল ব্রজেশ। শোনো পুষ্প, মা আমাকে আর একটা বিয়ে করার জন্য বড় তাগিদ দিচ্ছেন। তুমি তো সবই জানো কেন আমিও সে কথায় রাজি হয়েছি। একটা সন্তান না হলে কি বংশরক্ষা হয় বলো? পুণ্যাম নরক থেকে কে আমাকে ত্রাণ করবে? তুমি মেয়ে মানুষ, যতক্ষণ আছো আছো, মরলেই গেলে, গরু বাছুরের মতো। কিন্তু পুরুষ, তার মূল্য অন্যরকম। তবু বলছি, তোমাকে আমি ত্যাগ করব না। বিয়ে করলেও এভাবেই আমাকে সেবা করতে দেব। নতুন বউ রাগারাগি করলেও আমি লুকিয়ে চুরিয়ে এসে শোবো তোমার সঙ্গে। ঘটি ভর্তি জল নিয়ে পুষ্প স্বামীর গায়ে ঢেলে ঢেলে এবার সাবানগুলো ধুয়ে দিতে লাগলো। তার শান্ত চোখ মৃতের মতো স্থির এবং শীতল। দুপুর কাটল। খেয়ে উঠতে উঠতে 2:30 বেজে গিয়েছিল। ব্রজেশ নাক ডাকিয়ে ঘুমিয়ে উঠল 4টের সময়। এবার দোকানেই চা আর হালুয়া পাঠিয়ে দেবার আদেশ দিয়ে গেঞ্জি চাপিয়ে চলে গেল সে। পুষ্প ঘুমোয়নি, বসেছিল। উপন্যাসটা শেষ করছিল লুকিয়ে লুকিয়ে। পড়তে শিখে থেকেই সে নেশাগ্রস্তের মতো যা যেখানে পায় পড়ে। আস্তে আস্তে সেই নেশা তার দুরন্ত ক্ষুধায় পরিণত হয়েছে। এই তো জীবন। মনে মনে সে ভাবে, যদি না বই পড়তে পারতাম কি করতাম আমি? কেমন করে টিকে থাকতাম? দিদিরা বলে, পুষ্প, তুই ভাগ্যবতী, খেয়ে পড়ে কত সুখে আছিস। পুজোয় পার্বণে তোর গায়ে সোনাদানাও উঠছে। ছিল ঘর, এখন পাকা দালানের মালিক। ফেলে ছড়িয়ে রোজগার করছে ব্রজেশ। আহা, ব্রজেশের মতো ছেলে হয় না। যেমন সৎ তেমনি পরিশ্রমী। আর আমাদের শুধু নাই নাই আর খাই খাই। পুষ্প ভাবে, তা ঠিক। ওদের ব্রজেশ আমাকে খেতে দেয়, পুজোয় সোনার হারও গড়িয়ে দিয়েছে, ছেলের মানতে 3টে সোনার মাদুলিও ধারণ করিয়েছে। না, দুঃখ কোথায়? স্ত্রী সব পুরুষেরই অধিকৃত সামগ্রী। তারই মধ্যে যে পুরুষ খেতেও দিতে পারে না, দাসীপনাও করায়, সে তো নিশ্চয়ই ব্রজেশের চেয়ে খারাপ। সেই হিসাবে দিদিরা তাকে কথা বলতেই পারে। কিন্তু দিদিরা শুধু কথাটাই জানে না, দারিদ্র্য বা মৃত্যুর চেয়েও বড় বেদনা আছে সংসারে। সে বেদনা চোখে দেখা যায় না, কিন্তু তার অদৃশ্য শেল বক্ষ বিদারক। স্বামীকে চা হালুয়া পাঠিয়ে পুষ্প হাত মুখ ধুলো। শাশুড়ি খ্যাচর খ্যাচর করছিলেন, তাকেও ঠান্ডা করল খাবার দিয়ে। তারপর সে ঘরে এসে দেয়ালে ঝোলানো আয়নায় মুখ দেখে মাথা আঁচড়াতে লাগল। আয়নাটা ঝাপসা, মুখ ভালো করে দেখা যায় না। গরিবস্য গরিব বিধবা এই আয়নাটা দিয়েছিলেন বিয়ের সময়। তখন এই ব্রজেশ তাকে পছন্দ করে বিয়ে করেছিল। মা কৃতার্থ হয়ে 14 বছর না পুড়তেই নম বিষ্ণু করে তাড়াতাড়ি গছিয়ে দিলেন। না দিয়ে করবেন কি? খাওয়াবেন কোথা থেকে? মেয়ের উদ্ভিন্ন যৌবনই বা রক্ষা করবেন কেমন করে? পাড়ার ছেলেরা তো বখামি করতে কম করেনি। একটা লাইব্রেরি থেকে বই আনতে যেত সে। লাইব্রেরির বুড়ো লোকটা পর্যন্ত একদিন নির্জনে পেয়ে কি বিশ্রীভাবে চুমু খেল। ইস, ব্রজেশ যদি সে কথাটা জানতো তাহলে কি বিয়ে করত? কখনো না। সে সবচেয়ে যা বেশি ঘৃণা করে তা হচ্ছে অসতী স্ত্রীলোক। অন্যের চুমু খাওয়া মেয়ে নিশ্চয়ই অসতী। ব্রজেশ নিজে কিন্তু বিয়ের আগে বেশ্যাবাড়ি যেত, পরেও যে মধ্যে মধ্যে যায় না কে জানে। কতদিন তো অনেক রাত্রে বাড়ি ফেরে। তা আসুক,
যদি প্রতি রাত্রেই আসে তাতেও বিন্দুমাত্র আপত্তি নেই পুষ্পর, বরং সে নিষ্কৃতি পাবে। আর একটা বিয়ে করলেও আপত্তি নেই। আপত্তি শুধু নিষ্ফলা স্ত্রীলোক আখ্যায়, সেটা সে সহ্য করতে পারছে না। তাছাড়া আর একটা বিয়ে করলে ব্রজেশ যে তাকে থাকতে দিতে চাইবে না, এ কথা অবধারিত। মা বাড়ি বাড়ি ঘোরেন, এর বাড়ি ওর বাড়ি আশ্রিত হয়ে একা ভিক্ষুকের জীবনযাপন করেন। মার কাছে যাওয়া যায় না। পুষ্প তাহলে যাবেই বা কোথায়, খাবেই বা কি? হাজার হোক সে ভদ্রলোকের মেয়ে, ভদ্রলোকের বউ। টিয়া রং শাড়িটা ছাড়ল, ব্লাউজও ছাড়ল। ট্রাঙ্ক থেকে সাদা খোলের একখানা ভালো শাড়ি বের করে ঘুরিয়ে পরল। একটা লাল ব্লাউজ গায়ে দিল। হাতে তাবিজগুলো খুলে খুলে রেখে দিল বাক্সে। তারপর মুখে ঘন করে পাউডার মেখে স্যান্ডেল পায়ে বেরিয়ে এলো বাইরে। পিছন দিক দিয়ে একটু ঘুর পথে বড় রাস্তা ধরলে। তার গন্তব্য বেশি দূর নয়, মিনিট 10 হেঁটেই পেয়ে গেল বাড়িটা। ছিমছাম ছোট বাড়ি, সামনে বাগান, বাগানের পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে ঘরে। বাইরের নেম প্লেটে অনেকক্ষণ চোখ রেখে অনেক ইতস্তত করে ঢুকে এলো ভিতরের মস্ত ঘর। দেয়ালের গায়ে সারি সারি গদি আঁটা চেয়ার পাতা, মাঝখানে টেবিলে অনেক বই। বই দেখেই প্রথমে প্রাণটা শকশক করে উঠল। তারপর লোভ দমন করে বসল চুপচাপ। শব্দ পেয়ে একজন পোশাক আঁটা বেয়ারা বেরিয়ে এলো, নাম লিখিয়ে নিল স্লিপে। তারপর কাটা দরজা দিয়ে ঢুকে গেল পাশের ঘরে। আবার ফিরে এলো তক্ষুনি, বলল, আসুন। ব্রজেশের সঙ্গে পুষ্প এর আগেও 2-4 বার ডাক্তারের বাড়ি গেছে, কিন্তু এত বড় ঘরে এত সুন্দর মানুষকে আর কখনো সে বসে থাকতে দেখেনি। তার বুক কাঁপছিল, গা ঘামছিল, ভয় করছিল। তাকিয়ে থেকে ডাক্তার বললেন, বসুন। সে বসল। কি হয়েছে? লজ্জায় লাল হয়ে গেল। কি অসুখ করেছে? কম্পিত গলায় বলল, পাড়ার সবাই বলে আপনি খুব বড় ডাক্তার। আর কি বলে? মেয়েদের ডাক্তার। আর তাই আমি। সঙ্গে কে এসেছে? কেউ না। কোথায় থাকেন? কাছেই। বলুন, কি হয়েছে? আমার বলুন বলুন, লজ্জা করছেন কেন? ডাক্তারের কাছে লজ্জা করতে নেই। পুষ্প বড় বড় চোখ তুলে ডাক্তারের মুখের দিকে তাকালো। কি যে দেখল কে জানে, প্রাণে জল এলো তার। বলল, আমাকে এমন একটা ওষুধ দিন যাতে আমি মা হতে পারি। মা হতে চান? হ্যাঁ। বিয়ে হয়েছে কদিন? 6 বছর। আপনার বয়স কত? 20। তার মানে 14 বছর বয়সে বিয়ে করেছেন? 13 বছর 9 মাস। আইনে পড়েননি? কি? আইন জানেন না? 14 বছরের নিচে বিয়ে দেবার আইন নেই। জেনে কি হবে, উপায় ছিল না। ব্যস্ত হয়েছেন কেন? মা হবার পক্ষে এখনো তো আপনি যথেষ্ট ছোট। ছোট? 20 বছরের মেয়েরা তো এখন বালিকা। কোনো ওষুধ নেই না? এর কি কোনো ওষুধ থাকে? আমাকে দেখতে হবে কি দোষ আছে যার জন্য বাচ্চা হয় না। তাহলে দেখুন। চলুন। আর একটা কাটা দরজা দিয়ে ডাক্তার তাকে তার পাশের ঘরটায় নিয়ে এলো। একটা উঁচু লম্বা টেবিলের উপর উঠে শুয়ে পড়তে বলল।
এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ডাক্তার যখন যথেষ্ট জোরালো আলো জ্বালিয়ে আভ্যন্তরীণ পরীক্ষায় উদ্যত হল, লাফিয়ে উঠে বসল সে। ঘেমে নে ক্রন্দন বিজড়িত গলায় বলল, এসব কি করছেন? মেয়েটির অনভিজ্ঞতায় ডাক্তার প্রথমে স্তম্ভিত হয়ে গেল, পরে বলল, শুনুন, আপনি আপনার স্বামীকে নিয়ে আসবেন, তারপর আমি আপনাকে দেখব। স্বামীকে? আপনি কিচ্ছু জানেন না। কিন্তু নষ্ট করার মতো সময় আমার নেই। পুষ্পকে ফেলেই ডাক্তার ফিরে এলো আগের ঘরে। নিবিষ্ট হয়ে কি কাজে মন দিল। কাপড় চোপড় ঠিক করে পুষ্পও চলে এলো। ভয়ে ভয়ে বলল, আমার উপর রাগ করবেন না, আমি খুব বিপন্ন হয়েই আপনার কাছে এসেছিলাম। তাকিয়ে দেখল ডাক্তার। বলল, কি আপনার বিপদ? আমার ছেলে মেয়ে না হবার দরুন আমার স্বামী আবার বিয়ে করতে চাইছেন। হোয়াট? প্রায় চমকে গেল ডাক্তার। আমার এমন দুরবস্থা যে এ বাড়ি ছাড়া অন্য কোনো আশ্রয় নেই। স্বামী বিয়ে করলে নিশ্চয়ই আর আমার জায়গা হবে না এখানে। কিন্তু স্বামী কি জানেন যে কার দোষে সন্তান জন্মাচ্ছে না? কি বলছেন? সন্তান যে হচ্ছে না সেজন্য যে আপনিই দায়ী, এটা কি করে জানলেন তিনি? আমি ছাড়া আর কে দায়ী হবে? আপনার স্বামীও হতে পারেন। পুরুষ মানুষ তো কখনো বাঁচা হয় না, মেয়েরাই হয়। এবং ওটা আপনাদের মেয়েদেরই একচেটে ধারণা। পুষ্প আশান্বিতভাবে তাকিয়ে থেকে বলল, সত্যি? হ্যাঁ, সত্যি। সেটা তবে কি করে প্রমাণ করা যায়? পরীক্ষা করে। আপনি পরীক্ষা করে বলে দিতে পারবেন দোষটা কার? নিশ্চয়ই। তবে দেখুন, আমার সময়ের মূল্য আছে। আজ আমার শরীর খারাপ, রোগী দেখব না বলে একটা নোটিশও দিয়েছি বারান্দায়। হয়তো আপনি সেটা লক্ষ্য না করে চলে এসেছেন ভেবে আমি রাজি হয়েছিলাম দেখতে। কিন্তু আমাকে দয়া করুন। কি মুশকিল! বুঝতেই পারছেন আমাদের মতো লেখাপড়া না জানা মেয়েদের কি নিরুপায় অবস্থা। বসুন। পুষ্প বসল। আপনার স্বামী যে আবার বিয়ে করতে চাইছেন, তাতে আপনার রাগ হচ্ছে না? অপমান হচ্ছে না? না, আমার শুধু ভয় হচ্ছে আমার কি হবে সে কথা ভেবে। এমন যদি হয় সেই নিরাপত্তা আপনি পেলেন, তাহলে আমি সেই মুহূর্তেই এখান থেকে চলে যাব। কষ্ট হবে না? না। তার মানে স্বামীর সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক নয়? না। শুধু খাওয়া পড়ার? হ্যাঁ। আচ্ছা চলুন, দেখা যাক কি ব্যাপার। দেখলেন ডাক্তার, ভালো করেই দেখলেন। তারপর নিঃসংশয়ে রায় দিলেন, হয় দোষটা তার স্বামীর, নয়তো এখন হচ্ছে না পরে হবে। কিন্তু সন্তানস্থলে তার নিজের অর্থাৎ পুষ্পর কোনো দোষ নেই। ডাক্তারকে পুরো দর্শনে দিয়ে পালকের মতো হালকা পায়ে বাড়ি ফিরে গেল পুষ্প। রাত্রিবেলা স্বামীর সঙ্গে নিভৃত হয়ে বলল, আচ্ছা, তুমি যে আবার বিয়ে করতে চাইছো, কি করে জানলে যে আমার দোষেই তোমার ছেলে হচ্ছে না? তবে কার দোষে? অনেক সময় পুরুষের দোষও হয়। নভেল পড়ে পড়ে এইসব জ্ঞান হয়েছে বুঝি? হ্যাঁ। কোন বদমাইশ লেখক এইসব কথা লিখেছে? আমি মামলা ঠুকবো তার নামে। কি মামলা? অশ্লীল কথা লেখার, ঘরের বউঝিদের ফুসলে বার করার মামলা। এটা বার করা হলো নাকি? হলো না?
এটা জানলে ঘরের বউ কেউ ঘরে থাকতে পারে? যত সব হারামজাদার গোষ্ঠী। আমি তোমাকে বইলে দিচ্ছি, আর 6 মাস দেখব, ব্যাস। তারপরেও যদি পেটে না ধরতে পারো। অন্ধকারে তাকিয়ে চুপ করে রইল পুষ্প, আর ব্রজেশ একটা বুনো মোষের মতো দলিত করতে লাগলো তার শরীর। বলতে লাগলো, দেখ, ক্ষমতাটা দেখ একবার। আজ তোকে আমি মেরেই ফেলব, তোকে বুঝিয়ে ছাড়ব কেমন বাঁজা পুরুষ আমি। নিষ্ক্রিয় পরিশ্রমে বিধ্বস্ত হতে হতেও পুষ্প বলল, চলো না, আমরা দুজনেই একদিন একজন বড় ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে আসি। চুপ করো, নিজের গুণ আর ঢাক পিটিয়ে না বেড়ালেও চলবে। পুরুষ কখনো বাঁজা হয় না, ওসব মেয়ে মানুষেরই নারীর দোষ। পরের দিন পুষ্প আবার ডাক্তারের কাছে গেল। ঘর ভর্তি রোগী, তাকে বসে থাকতে হলো অনেকক্ষণ। তা হোক, বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত ব্রজেশ ঘরে ফেরে না। শাশুড়িকেও যথেষ্ট খাবার দিয়ে রাখা হয়েছে, সুতরাং দেরি হলে খুব বেশি ভয়ের কিছু নেই। বসে থাকলো সে। ডাক পড়ল একেবারে শেষে। কি ব্যাপার? ডাক্তার হাসি হাসি মুখে তাকিয়ে চশমার কাঁচ মুছলেন। আমার স্বামী বিশ্বাস করে না যে পুরুষও অনেক সময় জন্মদাতা হতে অক্ষম থাকে। তাকে নিয়ে আসুন না। আসবে না। আপনাকে আমি কাল যা যা বলেছি উনি শুনেছেন সেসব কথা? না, আমি তাকে লুকিয়ে এসেছিলাম, আজও লুকিয়ে এসেছি। লুকিয়ে? হ্যাঁ। কেন? আজ আর একবার পরীক্ষা করাতে। কালকেই তো করলাম। আমি বইয়ে পড়েছি বিলেতে ইঞ্জেকশন দিয়ে কৃত্রিমভাবে বাচ্চা জন্মানো যায়। কি বইয়ে পড়েছেন? একটা উপন্যাসে। খুব উপন্যাস পড়েন বুঝি? আপনার কাছে সেরকম কোনো বন্দোবস্ত নেই? ডাক্তার অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, চলুন দেখি। দেখলেন, খুব ভালো করে দেখলেন, বুকের কাপড় সরিয়েও দেখলেন। শেষে স্বগতোক্তির মতো করে বললেন, অতিশয় উর্বর জমি, অতিশয় সুন্দর যৌবন। এই যৌবন ভূমিতে কার না বীজ ফেলতে ইচ্ছে করে? পুষ্প টেবিল থেকে নেমে শাড়ি ঠিক করতে করতে বলল, আমার স্বামী আমাকে 6 মাস সময় দিয়েছেন। তার মধ্যে যদি সন্তান পেটে না আসে? আসবে, আমি তার বন্দোবস্ত করে দেব। সাবান দিয়ে হাত ধুয়ে ডাক্তার এ ঘরে এলেন। বললেন, শুনুন, আজ আর ভিজিট দিতে হবে না, কিন্তু আরও 2-4 দিন আসতে হবে। আমি গোপনে 500 টাকা জমিয়েছি। মা হবার জন্য আমি সেটা খরচ করব, আপনি ভাববেন না। এতটুকু মেয়ের আবার মা হবার শখ? পিঠে হাত চাপড়ে সামান্য আদর করলেন বয়স্ক বলিষ্ঠ ডাক্তার। পুষ্প বাড়ি চলে এলো, কিন্তু আবার পরের দিন গেল। আবার বসে রইল অনেকক্ষণ। আবার ডাক পড়ল সকলের শেষে। আবার সেই উঁচু টেবিলে শুয়ে পরীক্ষা দেয়া। পরীক্ষাটা কিছু দীর্ঘস্থায়ী হলো। যাবার সময় পুষ্প বলল, ইঞ্জেকশনটা কবে দেবেন? ডাক্তার ফুর্তির সুরে বলল, দেব, ব্যস্ত কি? যা মনে হচ্ছে বেশ কয়েকদিন নিয়মিত আসতে হবে। তা এলো পুষ্প, এবং ডাক্তারের নির্দেশ মতো দিন 5 পরে তার দোতলার শোবার ঘরেও উঠে এলো। বিপত্নিক ডাক্তার তাকে বিছানায় শুইয়ে দরজা জানালা বন্ধ করে দিল। ঘণ্টাখানেক বাদে শাড়ি জামা ঠিক করে
পুষ্প যখন বেরিয়ে আসছিল ঘর থেকে, ডাক্তার বললেন, জানি এরপরে আর আসবে না তুমি, আমাকে একটা জানোয়ার ভাববে। পুষ্প জবাব দিল না। ডাক্তার হাত ধরল তার। পুষ্প সরিয়ে নিল না। ডাক্তার কপালে চুমু খেয়ে বললেন, হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু আমি সত্যি বলছি, তোমার উপর এই লোভ আমার এক ধরনের প্রেমেরই পরিণতি। পুষ্প দরজার কাছে সরে এলো। ডাক্তারও সঙ্গে সঙ্গে এলেন। বলা যায় না এই পরিণতির ফলেই হয়তো তুমি মা হবে। চমকে মুখ তুলে তাকালো পুষ্প, আর হঠাৎ ডাক্তারের চোখে ভয়ের ছায়া নামল। না না, সে যে আমার দ্বারাই হয়েছে তা তুমি বলতে পারবে না, স্বামীর দ্বারাও হতে পারে। অনেকের বিয়ের 10 বছর বাদেও বাচ্চা হয়। এবার একটু হাসল পুষ্প, চোখ নামিয়ে বলল, ব্যস্ত হবেন না, আপনাকে আমি বিপদে ফেলব না। না না, সেজন্য নয়। পুষ্প সিঁড়ি দিয়ে নেমে গেল। বাড়ি এসে দেখল বিছানার উপর আসন পিঁড়ি হয়ে বসে আছে ব্রজেশ। তাকে দেখেই হুঙ্কার দিয়ে উঠল, কোথায় গিয়েছিলে? সেই বিয়ের রাত থেকেই স্বামীর ভয়ে কাঁটা পুষ্প। নিস্পৃহ গলায় জবাব দিল, কাছেই। কেন গিয়েছিলে? কাজ ছিল। কার হুকুমে গিয়েছিলে? মুখ তুলে তাকালো সে। বলছি, কার হুকুমে তুমি বাড়ির বাইরে পা দিয়েছিলে? ব্রজেশ গর্জে উঠে দাঁড়ালো। পুষ্প ঠান্ডা গলায় বলল, মারবে নাকি? নিশ্চয়ই, শুধু মারব না, মেরে ফেলবো, পুঁতে ফেলবো। স্বভাব অনুযায়ী পুষ্প আবার চুপ করে গেল। রান্নাঘরে যাচ্ছিল। ব্রজেশ হাত টেনে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আর কখনো আমার অনুমতি না নিয়ে বাড়ি থেকে বেরোবে না। পুষ্প শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ঝাঁকানি দিল ব্রজেশ, তবু স্থির। ব্রজেশ ঘাড় ধরে তাকে নিচু করে দিল পায়ের উপর। চুলের গোছা ধরা রইল বাঁ হাতে। টানের চোটে উপরে আসতে চাইল। তারপর ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, যাও, খাবার আনো, আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব, শরীর ভালো না। অন্যদিন ব্রজেশ আসেই 8টার পরে, খেতে খেতে 9টা, শুতে শুতে প্রায় 10টা। কাজ সেরে আসতে পুষ্পর আরও খানিক দেরি হয়। সেই সময়টায় ব্রজেশ বউয়ের জন্য অপেক্ষা করতে করতে দোকানের হিসেব মেলায়। আজ 7:45তেই খেতে বসল। 7:15তেই শুয়ে পড়ে বলল, ওসব হাঁড়িকুড়ি ফেলে রাখো, হাত পা ধুয়ে চলে এসো শুতে, আমার ঘুম পেয়েছে। ব্রজেশের নিষ্ঠুর হাতের নিপীড়নে ঘাড়ে পিঠে ব্যথা করছিল পুষ্পর। চুলের গোড়া পাকা ফোড়ার মতো ফুলে উঠেছিল। স্বামীর নির্দেশ মতো সে সত্যিই হাঁড়িকুড়ি ফেলে রাখল। এঁটো বাসন তেমনিই পড়ে রইল মেঝেতে। এমনকি পিঁড়িটা পর্যন্ত ফেলে রাখল, তুলল না। হাত পা ধুয়ে কয়েক মিনিটের মধ্যেই চলে এলো ঘরে। মশারির ভিতর থেকে বউর বাধ্যতায় খুশি হলো ব্রজেশ। লুঙির কষিটা একেবারে খুলে দিল কোমর থেকে। পিছন ফিরে কি খুঁজছিল পুষ্প। স্ত্রীকে শয্যায় পাবার জন্য অধীর হয়ে বলল, বাতি নিভিয়ে এসো শিগগির। বাতি নিভে গেল। ঘুটঘুটি অন্ধকার ঘরে কতক্ষণ চোখ চলল না, কিন্তু বিছানায় এলো না পুষ্প। মুখস্থ রাস্তা বেয়ে সেই অন্ধকার হাতড়েই খোলা দরজা দিয়ে নিঃশব্দে বারান্দা এলো। বারান্দা থেকে উঠোন, উঠোন পেরিয়ে রাস্তা। এতদিন তার কত ভয় ছিল, চিন্তা ছিল, দুঃখ বেদনায় জর্জরিত ছিল হৃদয়। অনুভব করল
সেই মুহূর্তে একটা দুর্জয় সাহস আর আত্মবিশ্বাস ছাড়া কিছু নেই সেখানে। সে অনায়াসেই ভাবতে পারল তার নিজের জীবন নিজের, নিজের দায়িত্ব নিজের। ব্রজেশের আশ্রয় ভিন্ন, তার বেঁচে থাকার পথ আছে। আর এই শরীর প্রতিদিনের ব্যবহারে যা ক্লেদাক্ত ও কর্দমাক্ত, এখন যা ম্লান ও পবিত্র, ব্রজেশের বলাৎকার থেকে তাকে রক্ষা করার দায়িত্ব তার নিজের। আকাশে মুখ তুলল সে, বলল, ভগবান, তুমি ছাড়া আমার কেউ নেই, কেউ নেই। ডাক্তার, তুমিও নেই। হঠাৎ একটা সুতীব্র ভালোবাসার দুঃসহ যন্ত্রণায় তার অন্তঃকরণ বিদীর্ণ হয়ে গেল। তাকিয়ে দেখল তার পা নিজে থেকেই কখন এসে ডাক্তারের দরজায় থেমেছে। এতক্ষণ শুনলে প্রতিভা বসুর লেখা গল্প ভালোবাসার জন্ম। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।